গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তখনও বিছানা থেকে উঠিনি। ঘুম থেকে উঠে অনেক কিছু ভাবনা চলছে মাথায়। সারাদিন কিভাবে কাটাবো, কি কি রান্না করব, কি কি কাজ করব, সেটাই প্ল্যানিং করে নিচ্ছি। যদিও সব কিছু প্ল্যান মতো হবে না, তবু যতটা পারা যায় ভেবে নেওয়া আর কি। তো ঘর থেকে বেরিয়ে বাইরে এসে দেখলাম আমাদের কাজের দিদিটা এসে গেছে। দেখো বাইরের ওয়েদারটা তখন বাজছে কটা, দাঁড়াও তোমাদের দেখায় কটা বাজছে। ওই দেখো 5:30 বাজছে, মানে আমি আরো উঠেছি আরো 15 মিনিট আগে। তো চলো এবার ব্রাশটা সেরে নি। হ্যাঁ, সকাল সকাল উঠে ব্রাশ না করলে, চোখে মুখে জল না দিলে ফ্রেশ হওয়া যায় না। আর এইদিকে দেখো আগের দিন এত ঝড় জল হয়েছে, প্রচুর গাছে আম পড়ে গেছে, কত আম কুড়িয়েছে আমাদের দিদি। তো আমাকে কয়েকটা দিচ্ছিল আম। আমি বেশি নিইনি কারণ আমার এত আম লাগবে না। অনেক আম, প্রায় 2 ঝুড়ি মতো আম পেয়েছে। তারপর আমি ব্রাশ করে নিলাম। ব্রাশ করে এবার আমার হাজবেন্ড উঠে পড়বে, দিদি চা খাবে, চা বানাবো। তো বাইরে উঠোনটাই একটু পায়চারি করতে করতে ব্রাশটা করি, ভালো লাগে। মেয়ে কোচিং ক্লাসে যাবে, রবিবার তো মেয়ের কোচিং ক্লাস থাকে। সকালে ভাতটা খেয়েই যায়। সারাদিনের ব্যাপার, সারাদিন আর ভাত খাওয়ার টাইম পায় না, আর টিফিনে ক্যারি করে ভাত নিয়েও যায় না। সেই জন্য বাড়িতেই ভাত খেয়েও যাবে। সকাল সকাল আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, দেখো সাথে একটা আলু দিয়েছি। আর এই দেখো চালগুলো চালগুলো একটু ভালো করে আমি ধুয়ে নেব। খুব একটা চালগুলো অপরিষ্কার নয়, তাও একটু ধুয়ে নিচ্ছি। চাল ধোয়ার জলটা কিন্তু আমি এখনো পর্যন্ত সেই গাছের গোড়াতেই ফেলি, যেমন আমি এর আগেও ফেলতাম, তোমাদের দেখিয়েছি ব্লগে। দেখো গাছগুলো কত সতেজ হয়ে গেছে। চাল দেওয়া জল গাছের পক্ষে উপকারী, মানুষের জন্য খুব উপকারী, জানো তো। কিন্তু আমরা তো সেটা মানি না। যাই হোক, তো চালগুলো ধুয়ে জলটা ফেলে আমি হাঁড়িতে চালটা দিয়ে দিলাম। ভাতটা হতে হতে আমি মেয়েকে বাকি কাজগুলো করে নেব, তারপর মেয়েকে ডেকে নেব, টাইম মতো তুলে নেব। ও এখন ছোট, তো ওকে সকাল সকাল ডেকে এখন লাভ নেই। একটা নির্দিষ্ট টাইমে ওকে আমি ঘুম থেকে তুলে দেবো। তো ঘরে এলাম, দেখলাম দুজনেই ঘুমাচ্ছে। তারপর নিচেই ছোট মেয়ে ঘুমাচ্ছে, ওপরে বড় মেয়ে ঘুমাচ্ছে। তো জানালাগুলো একটু খুলছিলাম। ঘরটার আলো আসাটা জরুরি, কারণ সূর্যের আলো তখন বেশ ভালো আসতে শুরু করে দিয়েছে। তো জানালাগুলো সেজন্য খুলে দিলাম। এবার বড় মেয়েকে একটু উঠিয়ে দেবো। ছোট মেয়েকে এখন তুলবো না, ছোট মেয়ে উঠে গেলেই আমার পায়ের বেরি হয়ে যাবে, আমি আর কোনো কাজ শান্তি করে করতে পারবো না। আর যতক্ষণ না আমার মেয়ে বা আমার হাজবেন্ড বেরোচ্ছে না, ততক্ষণ অনেক চাপ থাকে। সেই জন্য ওকে একটু অনেকক্ষণ ঘুমিয়ে রাখবো। তারপর চলে এলাম দেখো চা করতে। চা আগের দিন যে দুধটা মেজে ছিল তাতেই চাটা দিয়ে দিলাম। চাটা একটু ভালো করে ফোটাতে হয় আমাদের, মানে আমরা তো দুধ চা খাই, কিন্তু দুধ চায়ের একটা ভালো করে লিকারটা একদম যেন লাল হয়ে থাকে, তবে সেই চাটা খেতে ভালো লাগে। তো চা হতেও অনেকটা ওই জন্য সময় লাগে, আমার চাটা ঝট করে হয়ে যায় না। এই যে এতক্ষণ ধরে ফোটানো হয় বলে একটু সময় লাগে। মোটামুটি চায়ের লিকারটা বেরিয়েই গেছে। এখন আমি চাটা ছেঁকে নেব, তারপর সবাই মিলে বসে একটু বেশ গল্প করে চাটা খাবো। কারণ অনেকটা সময় আগে আগেই উঠেছি, এই কারণেই যাতে সব কাজটা শান্তি করে হয়ে যায়। ঠিক আছে, কোনো কিছুতে তাড়াহুড়ো যাতে না হয়। সকাল সকাল ওঠার এই উপকারিতাটা না আমি খুব বুঝতে পেরেছি। সেই জন্য এখন প্রায় ওই 5টা 5:30 উঠে পড়ি। মানে অভ্যাসবশত আমার চোখের ঘুমটা ভেঙেই যাচ্ছে দেখছি। যদি কোনোদিন মেয়ের অফ থাকে, তো সেদিনও দেখছি আমার ঠিক 5টা 5:30টায় ঘুম ভেঙে যাচ্ছে। তো যাই হোক, চলো 3 জনের জন্য চা রেডি, আমরা চাটা খেয়ে নিই। তারপর আবার মেয়ের টিফিন বানাতে হবে। আজকে টিফিনে ভাবছি চাউমিন বানিয়ে দিই। খুব একটা বেশি কিছু সবজি নেই, আর বেশি সবজি দিলেও খেতেও চায় না। ওই গাজর আর আলু ছিল, সাথে চাউমিনটা দিয়ে একটু ফ্রাই করে দেবো। বাদাম ছিল, ডিমও নেবে না, ওই জন্য বেশি কিছু গরমে বেশি মানে চাপও দেবো না, হালকা করেই একটু বানিয়ে দিলাম চাউমিনটা। তারপর সাথে একটুখানি শসা দিয়ে দেবো, কারণ চাউমিনটা পুরোটাই ময়দার জিনিস, খাওয়ার পর শসাটা খেলে হয়তো একটু হজম হয়ে যাবে।
দেখো গরম জল হচ্ছে, তাতেই একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে কি হবে, চাউমিনের টেস্টটা মানে চাউমিনটার মধ্যে নুনটা ঢুকে যাবে। একটাই চাউমিন করলাম, এই চাউমিনটাই ওর একার পক্ষে যথেষ্ট। তো চাউমিনটা করার পরও আমার ওকে দেওয়ার পর একটু থেকে গেছিলো। মেয়ে ঘুম থেকে, ছোটো মেয়ে ওঠার পর ওকে একটু দিয়ে দিয়েছিলাম। ও এই ধরনের জিনিসগুলো খেতে পছন্দ করে, আর অল্পই ছিল। দেখো চাউমিনটা একটু ভালো টেস্ট আনার জন্য আমি একটু বাটার ইউজ করেছি। যেহেতু ও বেশি কিছু সবজি নিচ্ছে না, সেই জন্য বাটারের যে ফ্লেভারটা থাকবে সেই গন্ধটাতেও চাউমিনটা খুব খেতে টেস্টি হয়। তার জন্য আমি একটু বাড়িতে বাটার ছিল, বাটার অ্যাড করে দিয়েছি। এবার এখন সবজিগুলো ভালো করে ভেজে নিই, তারপর চাউমিনটা দিয়ে ফ্রাই করে নেব। রোজকার এটা একটা বড় চ্যালেঞ্জ। মেয়ে স্কুল যায়, পড়তে যায়, টিউশন যায়, মেয়েকে কি টিফিন বানিয়ে দেব? কারণ ঘুরে ফিরে রোজই সেই একই জিনিসে এসে দাঁড়িয়ে যায়। কোথায় এখন আবার সাদাগুলো হবে নাকি গরমকাল না পড়ে নীলছে? গেছে। ও তো নাচে তার দেখো বীজ আমাদের পড়েই দিদি দুটো হয়েছে। গাছ নিয়ে এসেছে। তাহলে এখন আপাতত একটা টবে বসিয়ে বাঁচিয়ে রাখো, ওই টবগুলো খালি আছে, এই নিচের টবটাই দাও। হুম, এই এই টবটায় এখন বসিয়ে জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখি। হ্যাঁ, তখন এই ওপরের শুকনো ডালটা তুলে দাও। দিয়ে ভালো গাছ হয়েছে, দিয়ে তেঁতুল গাছ হয়েছে। তেঁতুল গাছ কি হবে? হয়েছে ভালো করে ভেতরে ঘুষিয়ে গোড়া দেখা যাচ্ছে। এটা গর্ত করো, ভিজে না, মাটি তো। ঠিক হবে, ঠিক হবে, ঠিক আছে। তাহলে মাটিগুলো গোড়ায় ইয়ে করে দাও। ওগুলো অপরাজিতা গাছ ছিল, মানে আমার একটা দরজার মাথায় অপরাজিতা গাছ ছিল, তোমরা পুরনো ব্লগগুলো দেখলে বুঝতে পারবে। তো তারই বীজ পড়ে এখন চারা বেরিয়েছে। তো দিদি সেটাই আমাকে বলছিল যে দুটো চারা পেয়েছি, একটা তুই রাখ, একটা আমি নিয়ে যাই। তো দেখলে তোমরা, সেটা দিদি টবেতে বসিয়ে দিল। আমি বললাম এখন টবেতেই রাখো, কারণ এখন তো বাড়ি পুরো শিফট হবে, আমরা ওইদিকে চলে যাব। তো তখন আমি ওই টব সমেত নিয়ে গিয়ে ওখানে প্ল্যান্ট করতে পারবো। এখন টবের মধ্যে গাছটা বেঁচে থাকুক, কারণ মাটি এখন খুবই কম। তারপর দেখো চাউমিনটা হয়ে এসছে, এখন ভিনিগার, সয়া সস আর টমেটো সস দিয়ে একটু ফ্রাই করে দেবো। আর সাথে আমার কাছে চাউমিন মশলা রাখা আছে, একটু ওপর থেকে দিয়ে দেবো, তাহলে আমার চাউমিনটা রেডি হয়ে যাবে। চাউমিনটা রেডি হয়ে যাওয়ার পর চাউমিনটাকে সাথে সাথে আমি টিফিনে প্যাক করব না, কারণ অনেকক্ষণ পরও খাবে, ততক্ষণে গরম জিনিসটা না নষ্ট হয়ে যাবে। তো কড়াইতেই কিছুক্ষণ ছেড়ে দেব, তারপর ঠান্ডা হলে টিফিনে প্যাক করে দেব। যদিও চাউমিন গরম গরম খেতে ভালো লাগে, কিন্তু গরম গরম খেতে হলে বাড়ির মধ্যেই সেটা সম্ভব, কোথাও টিফিন দিলে তো সেটা হয়ে উঠবে না। তো যাই হোক, অসুবিধা হয় না, খুব একটা যে খারাপ লাগে তা না। তো দেখো হয়ে গেছে আমার রেডি। আর এই যে দেখো এতগুলো আম আজকে আমি পেয়েছি, মানে আমি পাইনি, আমার দিদি পেয়েছে, দিদি আমাকে এতগুলো দিয়ে গেছে। তো এগুলোকে আমাকে এখন আমগুড় বানাতে হবে। তো আমগুলো এখন ঘরে নিয়ে যাই, একটু সময় পাই সারাদিনে একটা সময়ে আমাকে আমগুলো কেটে এখন রোদে রেখে দেব। একদিন রোদ খাওয়ানোর পর তারপর এটার ব্যবস্থা হবে। তো চলো, এক এক করে কাজ তো হয়েই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার আমি টিফিনটা একটু প্যাক করে নিচ্ছি। টিফিনটা প্যাক করার জন্য না অনেকটা ভাবনা চিন্তা করতে হয়, মানে কোন টিফিনে দেব, কি কি আইটেম দেব। তো এই জন্য আজকে এই টিফিনটা আমি নিয়েছি, কারণ এই টিফিনটার দুটো পার্ট আছে। একটাতে আমি চাউমিন দিতে পারবো, আর একটাতে শসা দিয়ে দিতে পারবো। তো বাড়িতে অনেকগুলোই রয়েছে টিফিন, তো যখন যেরকম ও টিফিন নেয় তখন সেইভাবে আমি ওকে ব্যবস্থা করে দিই। তো দেখতেই পাচ্ছ চাউমিনটা প্যাক হয়ে গেছে, কিছুটা বেঁচে গেছিলো, সবটা টিফিনে ধরছিল না, তো তার জন্য আমি সবটা দিইনি, কারণ বেশি চাপাচাপি করে দেওয়াটা ঠিক মানে ভালো হবে না, কারণ যখন ও টিফিনটা খুলবে পড়ে যাবে। আর এই দেখো এই ছোট্ট বক্সটাতে আমি কয়েকটা শসা ওকে দিয়ে দিলাম, আর ওকে আমি ভালো করে বলে দিয়েছি যে চাউমিনটা খাওয়ার পর তুমি শসাগুলো খেয়ে নেবে, তাহলে হজমে প্রবলেম আসবে না। যাই হোক, আমার টিফিন প্যাক হয়ে গেছে, সকাল থেকে চলেই যাচ্ছে, দেখেছো। সারাদিন সংসারে কাজের মানে বাইরের কাজগুলো করার লোক থাকলেও ঘরের মধ্যেই কত ছোটোখাটো কাজ থেকে যায়, যেগুলো ঠিক মতো টাইম মতো না গুছিয়ে করলে না অনেক সমস্যায় পড়তে হয়।
তো সেরকমই আজকের দিনটা আমার কাছে ওই রকমই একটা ব্যস্ততার দিন। যতক্ষণ না এদেরকে আমি সব কিছু গুছিয়ে টাইম মতো বার করতে পারি, প্রচুর একটা হেডেক থাকে মাথার মধ্যে। তো দেখো আমার মেয়ে সব কিছু গুছিয়ে এবার বেরিয়ে যাচ্ছে টিউশনে। তো এরপর আমাকে সারাদিন ওই ছোটো মেয়েকে সামলাতে হবে। ঘুম থেকে উঠবে, ওকে খাওয়ানো, স্নান করানো, সব কিছু। তো দেখো এর আগের দিন তোমাদের আমি দেখিয়েছিলাম এখানে ধান উঠেছে, আর ধানগুলো দেখো ঝাড়া শুরু হয়ে গেছে। এই দেখো কতগুলো প্রায় ঝাড়া কমপ্লিট। আর দাঁড়াও তোমাদেরকে আমি ধান ঝাড়া মেশিনটা দেখাই। এই দেখো এটা হচ্ছে ধান ঝাড়া মেশিন। এই দুপাশে দেখছো ধানগুলো রাখা আছে। দুজন পা দিয়ে মেশিনটাকে চালায়, আর তার উপরে এই ধানগুলো ধরলেই না ধানগুলো নিচেই ঝরে পড়ে যায়। তো ওখান থেকে ঘুরে এসে আমি স্নান টান করে দেখো ঠাকুর পুজো করে নিয়েছি। এখন ঠাকুর পুজো করাটাও একটু চাপের হয়েছে, কারণ নতুন ঘরে এখন ঠাকুর ঘরের সঙ্গে পুজো সব কিছু দিতে যেতে হচ্ছে। আর এদিকে দেখো আমার মেয়ের কাণ্ড, ধূপদানিটা ছুঁড়ে ফেলে ভেঙে দিয়েছে। ধূপদানিটা ঠিক এরকম ছিল, আর নিচের পাটটা ওর পুরো ছেড়ে গেছে। এরকম অনেক জিনিস গোটা আর নেই আমার বাড়িতে, সবই ভেঙে দিয়েছে মেয়ে। তো যাই হোক চলো নতুন বাড়িতে ধূপটা একটু দেখিয়ে আসি, আর তোমাদেরকেও একটু দেখিয়ে আসি নতুন বাড়ির ঘরগুলো প্লাস্টার হওয়ার পর কেমন লাগছে। এই দেখো এটা একটা ঘর, আর জানালাগুলো দেখেছো আমার বাড়ির জানালাগুলো অনেকটা বড় বড় করা হয়েছে। জানালা করতে যখন দেওয়া হয়েছে, যাদেরকে করতে দেওয়া হয়েছে তারাও নিজেরাই অবাক হয়ে গেছে জানালার মাপ শুনে, যে এত বড় আবার জানালা, আমরা তো কোনো দিন করিনি। কিন্তু আমার হাজব্যান্ড বলেছে যে হ্যাঁ আমি করছি, এটা আমার ইচ্ছাতেই হয়েছে, আমি করছি, আমার বাড়িতে এরম বড় বড়ই জানালা থাকবে। তো সেই হিসাবে করা হয়েছে। দেখো ধূপ দেখানোর পর এখানে আমি ধূপটা গুজে দিলাম, কারণ এখানে আমার ধূপদানি এনে রাখা হয়নি। একটা আলুর অর্ধেক অংশকে ওখানে রেখে দেওয়া হয়েছে, যার মধ্যে আমি ধূপটা রেখে দিয়েছি। আর ধূপ টুপ দিয়ে পুজো করে এবার আমি ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্ট একটু দেখো মুখরোচক জিনিসই বানিয়েছি। আলু ভেজে নিয়েছিলাম, সাথে বাদাম ভেজে নিয়েছিলাম, আর কাঁচা পেঁয়াজ আর একটু শসা। আমার আর চাউমিন খেতে ইচ্ছা করলো না, কারণ প্রচণ্ড গরম পড়েছে আর ভালো লাগছিল না। আমি মুড়ি খেতে এমনিই ভালোবাসি, তো মুড়ি খাওয়ার সুযোগ পেলে আমি একদমই ছাড়ি না। তো আজকে আমি এটাই খাবো, আমার একার জন্য তো অসুবিধা হবে না। খুব সুন্দর খেতে লাগছিল। আমি চানাচুরটা আর নিলাম না, বেশ ভালো লাগছিল শসা পেঁয়াজ আর বাদাম ভাজা আলু ভাজা দিয়ে খুব খেতে সুন্দর লাগছিল, সেই জন্য আর চানাচুরটার দরকারই পড়লো না। পদ্ম ফুল বাংলা সারথী তো রাঁধতে রাঁধতে দেখলেই তোমরা যে বিজয় মিছিল বেরিয়েছে। আজকে আমাদের এখানে বিজয় মিছিল বেরিয়েছে, তো মাইকের আওয়াজ হচ্ছিল, তো আমি ছুটে গেলাম মেয়েকে নিয়ে দেখবার জন্য। আর এই দেখো জল খাচ্ছি, এত গরম, এই কন্টিনিউ ঘুরছি ফিরছি একটু করে জল খাচ্ছি। আর জলটা আমি একটু বেশি খাই, জল না খেলে আমার একটু সমস্যা হয়, যতটা জল খাই তার থেকে একটু কম হলেই সমস্যা হয়। আর এদিকে দেখো আমগুলো এবার আমি রেডি করব, কারণ এখন একটু ফ্রি টাইম পেয়েছি, রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো হাত কেটে ফেলেছি, যেটার ভয় খেয়েছিলাম ঠিক সেটাই ঘটে গেছে। আমটার মাঝখানে আটিগুলো এত শক্ত হয়ে গেছে, কাটার সময় খুব মানে দুটো হাত দিয়ে এইভাবে ঠেলে ঠেলে কাটতে হচ্ছিল, তো তার জন্য বুড়ো আঙুলের সাইডে একটুখানি কেটে গেছে। তো ওটুকুনি চলতে থাকে, কাজ করতে করতে ওইটুকুনি কোনো ব্যাপার না। বাকি আমগুলো কেটে নিলাম, আর দু একটা রেখে দিয়েছিলাম যদি বাড়িতে কখনো টক খাওয়ার ইচ্ছা হয়। প্রথমে আমগুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব,
তো জল দিয়ে ধুয়ে তারপর সেটাকে নুন হলুদ মাখিয়ে রোদে ফেলে দেব। তাহলে কি হবে, আমের মধ্যে যে জল ভাবটা সেটা একটু টেনে যাবে। একটাই রোদ দেব। আর এই দেখো জল ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন থালায় তুলে নিচ্ছি। তারপর থালার মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। তাহলে কি হবে, নুনের যে জলটা, নুন মাখানোর পরও একটা জল বেরোয়, সেটা থালাতেই থেকে যাবে। তো এই যে হলুদ দিয়ে দিলাম আমি, ভালো করে এবার সব আমগুলো গায়ে হলুদ আর নুনটা লেগে যাক, তবে আমার এটা ঠিকঠাক জিনিসটা রোদে শুকালে কাজ আসবে। তো তার আগে আমি বাইরে উঠানে আমারই একটা ওড়না, পুরনো ওড়না পেতে রেখে এসেছি। তো এতে কি হবে, জলটা ভালো করে টেনে যাবে, সেই জলটা আর মানে লেগে থাকবে না আমের মধ্যে। কাপড়ের তো, সুতির কাপড় যেহেতু, সে জলটা টেনে নেবে। দেখো থালার মধ্যেই কতটা জল রয়ে গেছে। তো এখন আমগুলো আমার শুকনো হয়ে গেছে। তারপর লাঞ্চ করে ঘরে চলে এসেছি, পর্দা দিয়ে দিয়েছি। খুব রোদ আসছিল, কারণ দুপুরবেলা ঘুমানোর সময় রোদ এলে খুব বিরক্ত লাগে। তো চলো ব্লগটা আজকে শেষ করছি, আর এখন আমি একটু ঘুমিয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো আজকে সারাটা দিন আমার সাথে তোমরা কাটালে, তো তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর যারা নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।